कि अगर आज़ाद बनना है तो हिंदुस्तान के जैसे आज़ाद बनो, ऐसा करने में অবশ্যই ছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন না। মহাত্মা গান্ধীকে আমরা সাধারণত অহিংসা ও সত্যাগ্রহের প্রতীক হিসেবে চিনি, কিন্তু তার জীবন ও তার দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে ভীষণভাবে সমালোচিত হয়েছে। যেরকম মহিলাদের প্রতি তার দৃষ্টিভঙ্গি আমরা জানি কিভাবে সমালোচিত হয়েছে। এছাড়া জাতিভেদ, বর্ণবিদ্বেষের উপর তার দৃষ্টিভঙ্গি কিন্তু ভীষণভাবে সমালোচিত হয়েছে। তো আমরা আজকের গান্ধীজির ভালো দিক আর গান্ধীজির খারাপ দিক নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। 1869 সালে 2রা অক্টোবর অর্থাৎ আজকের দিনের মতো একটি দিনে গুজরাটের পোরবন্দরে গান্ধীজির জন্ম হয়। এরপরে 1888 সালে তিনি ইংল্যান্ডে ব্যারিস্টারি পড়ার সুযোগ পায়। সেখান থেকে ব্যারিস্টারি পাস করে তিনি চলে যায় দক্ষিণ আফ্রিকায়। দক্ষিণ আফ্রিকায় আবদুল্লাহ নামক এক ব্যক্তির সংস্পর্শে এসে তিনি ব্যারিস্টারি পেশায় কর্মজীবন শুরু করেন। শুরু করতে চলেছি আমরা গান্ধীজির নেতিবাচক দিকগুলো নিয়ে। জাতিভেদ ও বর্ণ বৈষম্য। দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের প্রতি তিনি নেগেটিভ উক্তি ছড়িয়ে দিয়েছিলেন। যেরকম তার লেখায় আমরা জানতে পারি তিনি দক্ষিণ আফ্রিকায় কালো মানুষদেরকে কালা আদমি বা অসভ্য বলেছেন। তিনি সেই সময় ভীষণভাবে সমালোচিত হয়েছেন এবং পরবর্তীকালে তার দৃষ্টিভঙ্গি তিনি পাল্টে নেন এবং সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে তিনি লড়াই করে যান। আর এখান থেকে শুরু হয় তার কর্মজীবন। গান্ধীজির মহিলাদের প্রতি মনোভাব নিয়ে ভীষণভাবে সমালোচিত হয়েছেন। তিনি নারীদেরকে সম্মান করতেন, নারীদের অধিকার নিয়ে কথাও বলেছেন, কিন্তু তিনি বলেছেন নারীদের ব্রহ্মচর্য পালন করার কথা নিয়ে। তিনি বিশ্বাস করতেন যে নারীদের সবসময়ই ব্রহ্মচর্য পালন করা উচিত এবং যৌন সম্পর্ক থেকে দূরে থাকা উচিত। ব্রহ্মচর্য পালন করার কথা বলতে গিয়ে এখানে আমাদের বলতেই হবে, অনেকে যারা আমরা জানি না এই টার্মটা কি, তাদের উদ্দেশ্যে বলছি। ব্রহ্মচর্য পালন করা মানে হচ্ছে ঘরের কাজ করা, স্বামীর সেবা করা, সংসার পালন করা, সন্তানদের সেবা করা। বাকি নারীরা যে কর্মজীবন করবে বা বিভিন্ন পেশায় নারীদেরকে দেখা, সেই বিষয়ে গান্ধীজি তার মতামত প্রদর্শন করেননি, গান্ধীজি সাপোর্ট করেননি। অর্থাৎ মহিলাদের প্রতি এই দৃষ্টিভঙ্গি মহিলাদের ব্যক্তিগত স্বাধীনতাকে ভীষণভাবে হ্রাস করেছিল। আর আমরা জানি যে মহিলাদের সাথে গান্ধীজির সম্পর্ক কেমন ছিল। এরকম অনেক আমরা জানি যে মহিলাদের সাথে নগ্ন অবস্থায় শয়ন করতেন। অনেকেই বলেন যে গান্ধীজি একটা ওমেনাইজার ছিলেন, সেই নিয়ে ভীষণভাবে সমালোচিত হয়েছেন। তো আমরা চলে যাবো পরবর্তী পয়েন্টে, জাতিগত ও সামাজিক বিভাজন। গান্ধীজি জাতীয় ঐক্যের প্রচারক হলেও তার কিছু রাজনৈতিক অবস্থান বিতর্কের সৃষ্টি করেছিল। বিশেষ করে তিনি দলিতদের প্রতি পৃথক করে রাজনৈতিক প্রতিনিধিত্বের বিরোধিতা করেছিলেন। 1932 সালে পুনা চুক্তিতে যখন ডক্টর বি.আর. আম্বেদকর, দলিতদের নেতা বি.আর. আম্বেদকর দলিতদের জন্য আলাদা পৃথক নেতাদেরকে নির্বাচন করার কথা বলা হয়েছিল, সেখানে কিন্তু তিনি মতভেদ প্রকাশ করেছেন। তিনি চাইতেন না যে দলিতদের মধ্যে কোনো নেতা হোক। সেটা ভীষণভাবে পরে সমালোচিত হয়েছে। আর দলিতদের সামাজিক উন্নতির ক্ষেত্রে এটি বড় বাধার সৃষ্টি করেছিল। এখনো পর্যন্ত এর প্রভাব আমরা দেখতে পাই। হিন্দু মুসলিম সম্পর্ক। গান্ধীজি সর্বদা হিন্দু মুসলিমের ঐক্যের কথা বলে এসেছে। তিনি খিলাফত আন্দোলনকে যখন সাপোর্ট করেছিলেন, তাতে কিন্তু হিন্দু মুসলিম ঐক্যের কথা আমরা জানতে পারি। কিন্তু অনেকে মনে করেন যে মুসলিমদের প্রতি তার এই তোষণ পরবর্তীকালে পাকিস্তান গঠন করতে ভীষণভাবে সাহায্য করে। কারণ অনেকে এটা মনে করে যে মুসলিমদেরকে এভাবে এতটা সাপোর্ট করা বা তোষণ করা, তারা তাদের নিজেদের ক্ষমতা অনেক অংশে অপব্যবহার করে পরবর্তীকালে পাকিস্তান সৃষ্টি করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতের অবস্থান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সারা ভারতে গান্ধীজির ডাকে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল এবং সে সময় অহিংসা নীতির আদর্শেই ভারত ছাড়ো আন্দোলন চলছিল। এই অহিংসা নীতির জন্য ভারতীয়দের ওপরে ভীষণভাবে অত্যাচার হচ্ছিল, কিন্তু অহিংসার আদর্শে বিশ্বাসী ভারতীয়রা প্রতিবাদ করার সুযোগ পাননি। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এই কঠিন পরিস্থিতিতে তাই অনেক ভারতীয়দের প্রাণ যায়। তাই এই নীতি ভীষণভাবে সমালোচিত হয়। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় নেতা। সব মানুষেরই ইতিবাচক আর নেতিবাচক দিক রয়েছে, তো আমরা এখন আলোচনা করব তার ইতিবাচক দিকগুলো। গান্ধীজি প্রথম ইতিবাচক দিক হলো অহিংসা, অর্থাৎ নন ভায়োলেন্স। তিনি সারা জীবনই অহিংসার কথা বলে এসেছেন। हमारे दुश्मन कौन हो सकते हैं? हम तो दुनिया में किसी को दुश्मन बनाना नहीं चाहते। এবং বিশ্বব্যাপী এই অহিংসা নীতির জন্য তিনি বিখ্যাত ছিলেন। তিনি বলেন যে যে কোনো কাজে বা যে কোনো লোককে পৌঁছাতে গেলে মানুষকে সহিংসা
নীতির উপরে বিশ্বাস করা বা সহিংসা নীতি অবলম্বন করা উচিত নয়। অহিংসার নীতির উপরে চললে মানুষ সেই লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। গান্ধীজির একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো সত্যাগ্রহ। সত্যাগ্রহ কথার অর্থ হচ্ছে সত্যের প্রতি আগ্রহ। তিনি সত্যের প্রতি সবসময় দৃঢ় থাকার কথা বলে এনেছেন। ন্যায় বিচার ও নৈতিকতার মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে বিচার করার কথা বলেছেন এবং সেভাবেই আমাদের জয় সম্ভব হয়েছে। এই নীতি ভারতীয়দের মধ্যে জাতীয় সংহতি ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে একটি নতুন আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী ইতিবাচক দিক হলো সরলতা ও আত্মনির্ভরতা। এটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। অহিংসা ও অসহযোগ আন্দোলন করার মাধ্যমে ব্রিটিশ পণ্য বর্জন, সর্বপ্রথমে ব্রিটিশ পণ্য বর্জন, অর্থাৎ আমরা ব্রিটিশদের যেসব জিনিস সেই সময় ব্যবহার করতাম, লবণ থেকে শুরু করে আর সমস্ত খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক জিনিসপত্র সমস্ত কিছু বর্জন করার কথা বলেছিলেন এবং স্বদেশি জিনিস ব্যবহার করার কথা বলেছিলেন, যা মেড ইন ইন্ডিয়া, অর্থাৎ যেগুলি ভারতে তৈরি, ভারতীয়দের দ্বারা তৈরি, সেগুলো ব্যবহার করতে বলেছিলেন। বিশ্ববিখ্যাত আমরা জানি চরখা অর্থাৎ সুতো কাটার মেশিনে তিনি প্রথম খাদি বস্ত্র উৎপাদন করে ভারতীয়দের ব্যবহার করার কথা বলেছিলেন। এরপরে আমরা জানি তিনি লবণ সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ভারতীয়রা ভারতীয়দের তৈরি লবণ ব্যবহার করবে আর সমস্ত কিছুই ব্রিটিশ পণ্য সমস্ত কিছু বর্জন করবে। আজ আমরা মেক ইন ইন্ডিয়া এবং ভারতীয়দের নিজেদের তৈরি জিনিসের উপরে জোর দিচ্ছি। সরকার মেক ইন ইন্ডিয়ার কথা বলেন, কিন্তু এটি সেই সময় শুরু হয়েছিল আর আজও এর প্রভাব রয়েছে। গান্ধীজিকে রাষ্ট্রদ্রোহী অভিযোগে এই কারণে 6 বছরের কারাদণ্ড হয়েছিল। গান্ধী যখন খিলাফত আন্দোলনে যোগদান করেন, তিনি হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার কথা বলেছেন। তার জীবন ও তার কর্মের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এবং পরবর্তী জেনারেশনে এটি ভীষণভাবে ইন্সপায়ার করেছিল। সব থেকে গুরুত্বপূর্ণ ইতিবাচক দিক হলো ভারত ছাড়ো আন্দোলন। গান্ধীজি এই সময় ডু অর ডাই এই কথাটি বলেছিলেন, করো অর্থাৎ মরো। এই আন্দোলনে, এই নীতিতে বিশ্বাসী ভারতীয়দের মধ্যে এক ভীষণভাবে নবজাগরণের উন্মোচন হয়েছিল, যার কারণে ব্রিটিশরা 1947 সালে দেশ ছেড়ে পালিয়ে যায়, অর্থাৎ ভারত স্বাধীনতা অর্জন করে। গান্ধীজি ভার্সেস নেতাজি সুভাষচন্দ্র। আমরা সবাই জানি যে গান্ধীজি কিভাবে সেই সময় সমালোচিত হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র গান্ধীজি ওই আদর্শে কিন্তু বিশ্বাসী ছিলেন না। নেতাজি সুভাষচন্দ্রের প্রতি তার ভালোবাসা অবশ্যই ছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র অহিংসা নীতিতে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন যে ভারতকে যদি স্বাধীন করতে হয় তাহলে কিন্তু বৈদেশিক সাহায্য নেওয়া প্রয়োজন, আর গান্ধীজি কিন্তু এই আদর্শে বিশ্বাসী ছিলেন না। তিনি মনে করতেন যে এতে ভারতবাসীদের অনেকের প্রাণ যাবে, কিন্তু সুভাষ মনে করতেন যে ভারতীয়রা অচিরেই সেই স্বাধীনতা অর্জন করবে। এই মতভেদ আসার কারণে আমরা সবাই জানি যে গান্ধীজির সাপোর্টে গান্ধীজির নেত্রী ছিলেন পট্টবী সীতারামাইয়া, আর এদিকে সুভাষচন্দ্র। গান্ধীজির সমর্থনে গান্ধীজির ক্যান্ডিডেট ছিলেন পট্টবী সীতারামাইয়া, আর এদিকে ছিলেন সুভাষচন্দ্র এই সভাপতির ইলেকশনে পট্টবী সীতারামাইয়াকে প্রচুর ভোটে হারিয়ে দেন। গান্ধীজি একথাও বলেন যে সীতারামাইয়ার হার আমার হার। এরপরে ত্রিপুরা অধিবেশনে নেতাজি সুভাষচন্দ্র সভাপতি হয়, তীব্র বিরোধিতা করেন, সমালোচিত করেন গান্ধীজি, কিন্তু সুভাষচন্দ্র তাঁর সভাপতিত্ব ত্যাগ করে নতুন দল গঠন করেন। তো আমরা দেখলাম গান্ধীজির পজিটিভ সাইডস আর নেগেটিভ সাইডস, গুড অর এভিল। আপনারা সবাই কমেন্ট করে জানান আপনাদের কাছে গান্ধীজি ভালো না খারাপ।